ভাই এই দুরবস্থা কেন রাস্তায়? আমাদের দেশের অবস্থাটা হয়েছে মানে যে আইন মানে তাকে শুধু আইনই মানানো হয়, আর যে আইন মানে না তার জন্য কোনো আইনই না। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো 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 চলো। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. ভাই সিজনের মধ্যে সত্যি কথা আমার শীতকালটা অনেক বেশি পছন্দের। মানে অনেক বেশি বলতে আমার কেন যেন মনে হয় যে সারা বছর যদি শীত থাকতো, ধরেন অল্প শীত, বেশি শীত, মাঝারো শীত এরকম, তাহলে ব্যাপারটা মনে হয় অনেক বেশি জমতো এটা আমার জন্য। কিন্তু সমস্যাটা হয়ে গেছে বাংলাদেশে হচ্ছে সারা বছর বলতে গেলে গরমই থাকে, মাঝে মধ্যে কম গরম, মাঝে মধ্যে বেশি গরম, মাঝে মধ্যে মিডিয়াম গরম। আমার কাছে এরকম মনে হয় যে বছরে যদি 10 মাস শীত থাকতো, 2 মাস গরম থাকতো, তাহলে ব্যাপারটা ভালো ছিল। কিন্তু আসলে ইউরোপে মনে হয় জন্মানো উচিত ছিল আমার। বাট আরেকটা জিনিস কি জানেন, আমার ইউরোপ যাইতে একদম ইচ্ছা হয় না, মানে পার্মানেন্ট থাকার জন্য যাইতে একদম ইচ্ছা হয় না। কারণ আমার ফ্যামিলির সবাই বলতে গেলে ইউরোপ, সবাই বলতে সবাই, আমি আর মাই তো মূলত এখানে, আর আমার চাচা মামা, চাচারা না মামার ফ্যামিলি, ভাই বোন যা আছে সব হচ্ছে ইউরোপ, এরকমই ব্যাপারটা। কিন্তু কি বলবো বলেন, আর যে গরম পড়ছে ইদানিং বের হইতে ইচ্ছা হয় না। এখন কয়টা বাজে? 4:46 বাজে যখন আমি বের হইছি। আর সকাল থেকে ঠিক করতেছিলাম বের হবো, কিছু টুকটাক কাজ আছে, কিন্তু বের আর হওয়া হচ্ছে না। এখন চিন্তা করলাম এই টাইমে যদি না বের হই তাহলে হয়ে যাবে রাত, আর সব কিছুকে আমার জন্য খুলে রাখবে রাতে, কাজ টাজ তো সারতে হবে, তাই না? আজকে ছোটোখাটো 2টা কাজ নিয়ে বেরিয়েছি। প্রথমে আমার একটু যাওয়া লাগবে সাওয়ারি যাবো, এখানে ছোট্ট একটা কাজ আছে এক ভাইয়ের সাথে, মানে সাওয়ারির সাথে কাজ না, বাট সাওয়ারিতেই আর কি কাজটা। মানে এক ভাইয়ের সাথে কাজ, উনিও সাওয়ারিতে আমিও সাওয়ারিতে, এই জন্য সাওয়ারি হয়তো আপনারা চিনেন, সেকেন্ড হ্যান্ড বাইক কেনা বেচার যে শপটা। অ্যান্ড তারপরে একটু বাইক ফেরিতে যাব, কারণ শুভ ভাই হচ্ছে গেছে রাঙামাটি বেড়াইতে। অ্যান্ড যদি আজকে উনি চলে আসবে, আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে, মাঝরাত হয়ে যাবে। শুভ ভাই আসতে আসতে আজকে দেখা হবে না। আমার বলছিল যে একটু বাইক ফেরিতে দেখার জন্য, কিছু বাইক নাকি সেল হয়েছে, অ্যান্ড কিছু বাইক নতুন ঢুকছে, অ্যান্ড একটু দেখাশোনার জন্য আমাকে বলছিল। অ্যান্ড ভাই ব্রাদারের সব একটু দেখাশোনা না করলে তো আসলে ব্যাপারটা হয় না। যাই হোক, সব কিছুর পর এখন হচ্ছে আমরা চলে আসছি। এই রোডের নাম আমি জানি না, এই রোডের অবশ্যই একটা নাম আছে, কালাম টেলিকম এর সামনে দিয়ে বেরোতেছে। অ্যান্ড সামনে হচ্ছে নতুন বাজার মোড়। অ্যান্ড এই রাস্তার নাম আসলে তো, এই রাস্তার তো একটা নাম থাকবে। মিরপুরের এই দিকের যে গলিগুলা, 60 ফিটের আশপাশে যে গলিগুলা, এখানে মাইকের গল্লি, তারপরে পাবনা গল্লি, তারপরে ঝিলপার মসজিদের গল্লি, এরকম অনেকগুলো নাম আছে। ভাই এই রাস্তার নাম আছে কোনো? ভাই এই রাস্তার কি কোনো নাম আছে? নাই, নাম ছাড়া রাস্তা। আর কারে জিজ্ঞেস করা যায়? এই চাচারে মনে হইতেছে না, ওনার এই এলাকার মনে হইতেছে না। রিক্সা ড্রাইভার যেহেতু জানে না যে রাস্তার নাম আছে কি নাই, সেহেতু তো ব্যাপারটা সমস্যা, কারণ ওনারাই তো রাস্তার নামে রাস্তা চিনে। অনুপ্রাণ নামে একটা কিছু আছে এখানে। আচ্ছা, কখনো আমি কাউকে জিজ্ঞেস করে অবশ্যই এই রোডের কোনো নাম আছে, তা নাহলে মানুষ বুঝবে কীভাবে যে নতুন বাজার থেকে বামে গেলে এই রোডটা কোন রোড? নাম তো আছেই, নাম ছাড়া কি আর রাস্তা হয় রে ভাই? হয়, আমার এলাকায় হয়, আমার উত্তরা কসাইবাড়ি এলাকায় অনেকগুলো রাস্তায় এরকম চিপাচাপার রাস্তার কোনো নাম নাই, তবে রাস্তার নাম থাকা উচিত। কী রে, এখানে কল্যাণপুর, এটা কল্যাণপুরে পড়ছে? বুঝলাম না ব্যাপারটা। কল্যাণপুর, আমি সবসময় এই 99, এটা কল্যাণপুর? আচ্ছা, আমি তো জানতামই না, সত্যি কথা। আমি ডিজে রাহাতের একটা গানে শুনছিলাম, এই রিক্সা কল্যাণপুর যাবা, তখন আমি খালি চিন্তা করতাম কল্যাণপুরটা কোন জায়গায়। কল্যাণপুর আমি ওইভাবে চিনতাম না, মনে হইতো যে এদিকে গাবতলী বাস স্ট্যান্ডের আশপাশে, ধানমন্ডির মাঝখানে, এদিকে কোনো এক জায়গায়। কিন্তু এটাই যে কল্যাণপুর, আর আমার বাসা থেকে 5 মিনিটের রাস্তা যে কল্যাণপুর, এটা তো আমি জানতাম না। আরে শেষ পর্যন্ত কল্যাণপুরাই সেই ঠিকানা করলাম। সেই যাই হোক, আমি একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আমি বের হইতেছিলাম, অ্যান্ড আমার সাথে আরেকটা ভাই আছে, আমাদের ওই বিল্ডিংয়েই থাকে। অ্যান্ড ওনার বাইকে নাকি কালকে অটো পেছন থেকে এসে মেরে দিছে। অ্যান্ড আমি ভাবছি হ্যাঁ, ওনারও দোষ থাকতে পারে, হয়তো উনি হঠাৎ ব্রেক করছে, এই কারণে পেছন থেকে অটো এসে মেরে দিছে। পরে বললো না ভাই, ওনার পিছনের ব্রেকটা একটু কাজ করতেছিল না। তখন তো আমি আরো শিওর হয়ে গেলাম যে হ্যাঁ মামা, কাজ তো তুমিই করছো। পরে বলে না ভাই, আমার পিছনের ব্রেক কাজ করতেছিল না, আমি একটা বাসার ওয়ালের সাথে একদম চাপায় রাইখা দেন বাইকের ডান পাশে এসে ব্রেকটা টাইট করতেছিল, মানে ব্রেকটা অ্যাডজাস্ট করতেছিল। আর এমন টাইমে পেছন থেকে অটো আইসা ওনার রিক্সার পেছনে দিচ্ছে মায়ের। রাস্তা কিন্তু ডান দিকে, অটো ঢুকছে বাম দিক দিয়ে।
সে ডানে দাঁড়ানো, বাইক বামে, মানে বাইকে না চাপানো, অটো যায় ভিতরে দেয় ঢুকে ব্রেক না করে যায় আর বাইকের পিছনে মাইরা লেজমেজ নাম্বার প্লেট বাঁকা করে ফেলছে। ভাই বাইকের নাম্বার প্লেট যদি অরিজিনালটা বাঁকা হয় বা নষ্ট হয়, এটা তোলা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। সম্ভবত 2300 টাকা চার্জ আছে, এর আগে জিডি করতে হবে অ্যান্ড বেশ কিছু প্রসেস পার হয়েই এই নাম্বার প্লেটটা তুলতে হবে এবং অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। ঝামেলা তো আছেই ফ্রি এটার সাথে। অ্যান্ড মানে দেখেন দেখি কেমনটা লাগে। পরে আমি তারে বললাম ভাই দুঃখ তো আমারও এইটাই যে রোড ট্যাক্স দিয়ে গাড়ি বাইক এগুলা কিনি আমরা আমাদের চলার জন্য, কিন্তু কোনো রকম রোড ট্যাক্স রেজিস্ট্রেশন কিচ্ছু না দিয়ে ওভারওয়েট নিয়ে ওভারলোক নিয়ে চালাইতেছে ওরা। এই যে সুন্দর চলতেছে না, ভালো চলতেছে। আর যেটা বলতেছিলাম, আমরা যদি বাইকের মধ্যে 2 জনের জায়গায় 3 জন উঠি তাহলে আমাদের কেস মামলা আছে। অ্যান্ড রিক্সায় যদি 6 জন উঠে কেস মামলা নাই। আমরা যদি কোনো কারণে হেলমেট না পরি কেস মামলা আছে। অ্যান্ড ওদের হেলমেট তো দূরের কথা, ওরা 2 পা একদিকে দিয়ে বৈশা চালাইলেও কোনো কেস মামলা নাই। মানে দেশটার মধ্যে হচ্ছে কি, সরকারের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, মানে সরকারের কাছে একটা বিনীত রিকোয়েস্ট এটা, যে প্লিজ অটোর জন্য একটা পদক্ষেপ নেন। এইভাবে খালি দেশে মাল ইম্পোর্ট হয়ে নিজের পকেটে টাকা ঢুকতেছে, এই জন্য দেশের জনগণকে এইভাবে বিপদে ঠেলা দিয়েন না। বিশেষ করে বাইকাররা আছি আমরা যারা, আমরা অটোর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। 4 চাকা তো ভাই ব্রেক করে থামায় ফেলা যায়, যদি আইসা অটো মারেও বডির উপরে দিয়ে যায় গাড়ির, বা সিএনজি বা যাই বলেন। কিন্তু আমরা যারা 2 চাকার জিনিস চালাইতেছি আমরা তো ট্যাক্স দিয়ে চালাইতেছি, কিন্তু আমাদের যদি এসে মারে তাহলে কিন্তু আমাদের বডির উপরেও ব্যাপারটা যাইতেছে। দেখেন কত কিছু লাগাইছে সামনে যাতে সে ইচ্ছা মতো গুতা দিতে পারে, মানে তার যাতে কোনো ক্ষতি না হয়। বাম্পার টাম্পার লাগায় একাকার, একটা গাড়িতে বাম্পার লাগাইলে সামনে আগে কিন্তু কেস হইতো একটা ঘটনার পরে। বাম্পার একটা অবৈধ জিনিস, বাট বাংলাদেশে এই ছাড়টা দেওয়া হয় যেহেতু বাংলাদেশে রিক্সা টিক্সা চলে, এই জন্য বাম্পার লাগাইতে দেয় গাড়িতে। আর ওদের বাম্পারের সাইজ যদি দেখেন তাহলে তো বুঝবেনই। অ্যান্ড ফুল বডি লোহার, ভাই কিছু একটা ভাঙলে জ্বালাই দিয়ে ঠিক করে ফেলা যায়। এই জন্য কোনো ভ্রুক্ষেপ নাই, পিছনে দেখার ধার নাই, কোনো লুকিং গ্লাস নাই, কিছু নেই। আর লুকিং গ্লাস থাকলেও দেখতে পারবে না, কারণ সামনের জায়গাটা ছোট, পেছনের দিকটা কিন্তু বড়। তো সব মিলা পিছনে তারা দেখেই না, ইচ্ছা মতো ডানে ঘুরতেছে বামে ঘুরতেছে, আগে ঘুরায় তারপরে দেখে কিছু আসতেছে কিনা। এখন এরকম যদি চলতে থাকে ভাইয়া, এই দেশে আসলে আমরা এখন স্বাধীন না। অটোরিকশার কারণে বিশেষ করে রাজপথ স্বাধীন না, এটা আমি আপনাদেরকে ঘোষণা দিলাম। রাজপথকে অবশ্যই আমাদের স্বাধীন করতে হবে। আর যদি এইভাবে অটোরিকশা বাড়তে থাকে তাহলে পরাধীনতার লেভেল এত দূরে যাবে যে অটোরিকশার কারণে অটোরিকশা চলতে পারবে না। ব্যাপারটা খুব সিরিয়াস, ব্যাপারটা সরকারের এখনই আমলে নেওয়া উচিত। অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন যত লেট হবে এটা খুব বাজে দিকে যাবে। দেখেন না অবস্থা সামনের, এই চলতেছে ভাই দেশে। তাও তো এই জায়গাটা আজকে একটু ভালো লাগতেছে যে সব বাম দিক দিয়ে চলতেছে, একদম মিডলে কেউ নাই। নর্মালি তো পুরা রাস্তা জুড়েই থাকে, ওই যেমন মিডলে নাই বলতেই যে মিডলে আইসা পড়ছে। সেই চলো, তোমরাই চলো, তোমাদেরই তো রাস্তা ভাই, তোমরাই চলো। অল্প কিছুদিন দেখছিলাম বাসগুলা রং টং করে ডেন্ট পেন্ট করে ঠিক করছিল, কিন্তু এই রোডের বাসের অবস্থা তো তুমুল দুর্দশা। পুরা বাসটা দেখেন না ঘষা খাইতে খাইতে একদম, মানে সাইড মনে হইতেছে ডিজাইন করে রাখছে, মোজাইক করে রাখছে, এরকম পাথর আর সিমেন্টের খেলা। ভাই এই রোডের সব বাইকে সব বাসের অবস্থাই তো এক, এদের না আছে কোনো লাইট মাইটের ঠিকঠাক। কি একটা অবস্থা রে ভাই এই রোডে বাসের, সব বাসের অবস্থা দুর্দশা, পুরা দুর্দশা। এর সামনে যেটা আছে অবস্থা দেখেন, ফিটনেসের অবস্থা দেখেন, এখানের অবস্থাটা দেখেন না। লোহা এখান দিয়ে বেরোয়, মানে এখান দিয়ে মানুষ পার হইতে গেলে এই জায়গাটায় বাইঝা যে কোনো সময় একটা ক্ষতি হইতে পারে। ধারালো একটা লোহা এখানে দিয়ে রাখছে, পেছন থেকে আইসা কেউ গুতা খাইলেও তো এখানে মানে বাজে অবস্থা হবে। আর ও যদি কোনো কারণে পেছনে আসে কাউকে লাগায় দেয় তাহলে এটা ভিতরে ঢুকে যাবে, কাইটা টাইটা যাবে এটাতে লাইগা। ভাই এই দূর অবস্থা কেন রাস্তায়? আমাদের দেশের অবস্থাটা হয়েছে, মানে যে আইন মানে তাকে শুধু আইনই মানানো হয়, আর যে আইন মানে না তার জন্য কোনো আইনই নাই। আমাদের দেশের অবস্থাটা এমন হয়ে গেছে। বাইকার গাড়ির জন্য সব আইন ভাই, সিট বেল্ট না পরলেই দোষ। অথচ এই যে বাস তারপরে রিক্সা এগুলা না আছে সিট বেল্ট, না আছে হেলমেট, না আছে কিছু। এখন কথা হলো এগুলার নাই তাতে আমার কি? আমার কোনো সমস্যাই নাই এগুলার নাই তাতে। আমার সমস্যা হলো এরা মেন রোডে কেন উঠবে? তাহলে সাব রোডে চলুক না, কেউ তো না করে নাই, বাট মেন রোডে কেন? এই এনটর্ক, আরে উনি ওনার ড্রেসটা এনটর্কের সাথে ম্যাচ করে মনে হয় পড়ছে, সুন্দর লাগতেছে। আমি ওনার চেহারা দেখাবো না, জাস্ট সুন্দর লাগতেছে পেছন থেকে। দেখেন ড্রেস করে, মানে এই ধরনের ভিডিও দিলে তো আবার অনেকে অনেক কথা বলে। একটা পুরুষ লোকরে যদি সুন্দর লাগতে পারে বাইক চালাইলে, একটা মেয়েরেও সুন্দর লাগতে পারে। তারপর আরে সুন্দর লাগতেছে, অ্যাপ্রিসিয়েট, খারাপভাবে কেউ নিয়েন না ব্যাপারটা। ভাল লাগছে তাই বললাম আর কি। চলেন আমরা যাব হচ্ছে বাম দিকে।
এই জাহাজের মতো স্পয়লার লাগাইছে পেছনে, ওই যে থাকে না ইয়াট না কি বলে ইসে, আরে বড় লোকরা যে সাগরে চালায় ছোট ছোট স্পিড বোটের চেয়ে বড় যে এইগুলা সাদা সাদা, ওগুলার পেছনে যেরকম লাগায় ওরকম লাগাইছে, পাংখা লাগাইছে। এটা হলো এটা 100। এই গাড়ির 2টা মডেল আমি চালাইছি। কেউ যদি আবার কমেন্ট করতে আসেন গাড়ি সম্বন্ধে বুঝে না, চালায় ভাই গাড়ি নিয়ে কেন কথা বলে। 2001-এ আমি প্রথম 100 চালাই, 2005-06 দিকে আমার সেকেন্ড 100 চালাইছি আমি। দুইটা 100 আমি আমার লাইফে কিনে চালানো হয়েছে আমার, মানে আমার ফ্যামিলি থেকে কিনছিল প্রথমটা, আর পরেরটা আমি নিজে কিনছিলাম। এই হলো অবস্থা। আমার অনেক ফেভারিট একটা গাড়ি ছিল, কিন্তু ম্যানুয়াল গিয়ার ছিল আমার 2টাই। কিন্তু ঝামেলাটা কি জানেন 100-এ পরবর্তীতে যখন এক্স করোলা আসলো, তখন 100 আর এক্স করোলা পাশাপাশি যখন থাকতো, এক্স করোলার মনে হতো দোতলা বাস, আর এটাই বসলে মনে হতো নিচে পিড়িতে বসে আছি এরকম। তখন নিজের একটু মনে হলো না গাড়ি একটু আপগ্রেড করা উচিত, এই জন্য এবার চালাই ভিটস। এখন ভিটস গাড়িটা ছোট হইলো, উঁচু, মানে বিশেষ করে ড্রাইভিং সিটটা চাইলে উঁচু করে এমনভাবে বসা যায় যে অন্যান্য গাড়ি নিচেই থাকে, এরকমটা লাগে। এই যাক, চলে আসছি আমরা ঈদগাহ মাঠের সামনে। সাওয়ারির কাজটা সারি, চলেন। ডান দিকে সাওয়ারি, বাম দিকে বিএসবি মার্ট। ব্যাপারটা কিন্তু মজার, তাই না? সাওয়ারির একদম ভেতরে ঢুকে গেছে, আসার পর একটা এরোক্স দেখছি, এটার কিলোমিটারটা হচ্ছে 820 অনলি। বাইকটা দেখে খুব ভালো লাগছে, এই বাইকটা আগে থেকেই পছন্দ, মানে না মাঝখানে ভালো লাগতো না। শুভ একবার বলতেছিল যে এই বাইকটা ওনার ভালো লাগে, তারপর থেকে যেদিন চালাইছি এই বাইকটা ওই দিন থেকে এই বাইকটার ফ্যান হয়ে গেছি ভাই। আসলে এই বাইকটা একটা মানে এটার মধ্যে ব্যাপার আছে একটা। ফ্রন্ট লুকটা সুপার না, দেখেন মানে লাইট লাইট আর লাইট, পুরো হঠাৎ করে উপরে থেকে দেখলে স্পোর্টস বাইকের মতো লাগে এটারে। সামনে এবিএস নিব, কখনো একটা নিব এই বাইক। হঠাৎ করে এই যে হেলমেট নিয়ে গাড়ি থেকে বাইক থেকে গাড়িতে শিফট হয়ে গেছে। এটা হলো একটা ভক্সি 12 সিরিয়ালের নাম্বার পাইছে, বেশ বড় সড়ো দরজা মোটামুটি। এটা হলো আমাদের ওই যে হালকা পাতলা দেখা যাইতেছে তানভীর ভাইয়ের গাড়ি, চালাইতেছে আরেক সেলিব্রিটি। ভাই আপনি এত বড় সেলিব্রিটি, আপনারা দেখাই যাইতেছে না। দাঁড়ান, হেলমেটটা রাইখা নেই। ওকে, লাগে নাই, গরিব হইলে যেটা হয় ভাই, বড় বড় গাড়িতে উঠা হয় না তো। গাড়ি এন্ড এমবিবি বলে আর কি এগুলো, আর ইউজুয়ালি ইফ আই এম নট রং, সো এগুলাতে অনেক জায়গা থাকে ভাই। সো আমরা স্টার্ট দেই না, বিসমিল্লাহ বইলা। আপনি কি এর আগে এটা চালাইছেন? আমি এর আগে এটা নিয়ে অনেক জায়গায় গেছি। ওকে, তাহলে তো ঠিক আছে। মূলত কি তানভীর ভাই আমাকে বলতেছিল ভাই চালান, মানে আমি কখনো এত বড় গাড়ি চালাই নাই, কারণ আমার মাপ আইডিয়া নাই, এই জন্য এই পাশে এসে উঠছি। না এগুলো চালানো তুলনামূলক ইজি, আর এই গিয়ারটা দেখেন ভাই, ফানি গিয়ার, মানে আমাদের এত একটা গাড়ির রেগুলার অটো গিয়ারের মতো নাই সিস্টেমটা। সো এই জায়গায় আছে, আমি যদি এখানে পুশ করি মাত্র নিউট্রালে গেল, ঠিক আছে, এই যে নিউট্রাল হয়ে গেছে। হ্যাঁ, এর আগে কিসে ছিল? এর আগে ছিল হচ্ছে ও একটা মানে নিউট্রালে ছিল না, ও মোস্ট পার্কিং এ ছিল, পার্কিং এ ছিল। এন্ড আমি যদি রিভার্সে নিতে চাই এমনি দিয়া উপরে ঠেলা দিতে হবে, এবার রিভার্সে চলে গেছে, ঠিক আছে, এই যে ক্যামেরা দেখেন অন হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি আমি এই যে নরমালি করলাম নিউট্রালে গেল, এন্ড আমি যদি ড্রাইভে ফেলাতে চাই, হ্যাঁ এই যে আচ্ছা, এটা কিন্তু ইউজুয়াল ফরম্যাটের থেকে আলাদা। এই যে হ্যাঁ, বামে দিয়ে উপরে দিলে পেছনে, বামে দিয়ে নিচে দিলে হচ্ছে ডি, আর যদি বিতে দিতে চান কোনো কারণে তাহলে কোন দিকে? শুধু নিচে। হ্যাঁ, নিচে নিচে। কিন্তু আগে নিউট্রাল করে নিতে হবে, বুঝি নাই। মানে ধরেন ডিতে আছে না, আগে নিউট্রাল করতে হবে না, ব্যাপারটা ওইটা না। আর বিতে লাগে না ভাই, বিতে কে চালায়? ডিতেই চালায়। আমার লাগে ভাই, আমার বাসায় উঠতে অনেক উঁচু তো, পাহাড়। বুঝলাম না, এই গাড়িতে ইনশাআল্লাহ লাগবে না ভাই, এই গাড়িতে। ও ইন্টারেস্টিং, আরেকটা ফাংশন আছে, সেটা হলো এই গিয়ার ছাড়াও এখানে 3টা মুড আছে, ইভি মুড, ইকো মুড। হ্যাঁ, ইভি, ইকো, পাওয়ার। পাওয়ারে ফেলা একটু টান দিলে একটু বেশি দৌড়াইবো আর কি। এখন কারেন্টলি ইভি মোডে আছে, ইকো মোডও জ্বলতাছে, কোনটায় আছে আমি জানি না, যাই হোক। এটা তো হাইব্রিড, আমি চালাই। হ্যাঁ, এই যে হাইব্রিড ডিসপ্লে। ফুলি হাইব্রিড তো না, এটা তো মাইল্ড মনে হয়। ও হাইব্রিড মানে তো হাইব্রিড তো হাইব্রিড ভাই, আমেরিকান ভাই। না না, মাইল্ড হাইব্রিড আছে, মাইল্ড হাইব্রিড বলতেও আছে, মাইল্ড হাইব্রিড বলতেও আছে, আবার হচ্ছে হাইব্রিড বলতেও আছে। আমি এটি বুঝি না ভাই, আমি খালি ইঞ্জিন বুঝি। তুষার ভাইয়ের গাড়ির ইঞ্জিন সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া, লোকটা স্বীকার করতে চায় না, মানে লোকটার কাছে একটা ভালো গাড়ির কালেকশন আছে, লোকটা দেখাইতে চায় না। হাইব্রিড নিয়ে ইন্টারেস্ট, মানে জিনিসটা আমার বোয়া লাগে। দেখেন ওই কোনো কথা কইতাছে না ভাই। দেখেন আপনার গাড়ির সিসি কত, আপনি যেটা চালান? ভাই ছোট ভাই, ছোট একটা ইঞ্জিন ভাই। আচ্ছা, একদিন ইনশাআল্লাহ তুষার ভাইয়ের গাড়ি নিয়ে আমরা একটা ভিডিও করব,
যেটা হচ্ছে পেছনের চাকা ঘুরে, যেটা হলো চাইলে ডোনাট মারা যায়, যেটা হলো বাংলাদেশের খুব পপুলার একটা, যারা গাড়ি মডিফাই করে তাদের পছন্দের একটা গাড়ি। আচ্ছা চলেন আমরা কোন জায়গায় যেন চা খাইতে যাইতেছি। এটা কয় সিটের গাড়ি মূলত? সামনে হলো 2 জন, পেছনে 3 জন, 3 জন 6 জন, 6 জন, পেছনে 6 জন, সামনে 2 জন, মানে 8 জনের গাড়ি এটা। 8 সিটার টাইপের বলা যায়, আপনি 10 জনও বইতে পারবেন ভাই। না মূলত 8 জনের, মানে 8 জন আলাদা আলাদা সিট পাবে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন এখানে একটা মানে ওপেন ক্লোজ বাটন আছে, ঠিক আছে? এখানে ওপেন ক্লোজ বাটন আছে, ঠিক আছে? এই যে আমি চাপ দিয়ে দিলাম ওপেন, এই যে অটোমেটিক ওপেন হয়ে গেল পিছনের সিটটা, সরি পিছনের দরজাটা। এখন আমি আবার এই যে ক্লোজ দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে অটোমেটিক দরজাটা হচ্ছে ক্লোজ হয়ে যেতেছে। সো আগে আমরা যে নোয়াগুলা দেখতাম, পুরানগুলা বক্সিগুলা দেখতাম, স্কোয়ারগুলা দেখতাম, ওগুলা থেকে এগুলা ভাই মানে পার্থক্য করছে, ভালোই পার্থক্য। একটা জিনিস আমি দেখলাম যে যত টাকা খরচ করবেন তত আপনাকে অলস বানায় দিবে ভাই, অনেক অপশন, অনেক টেক অ্যাড হচ্ছে এখন নতুন নতুন। গাড়ি টেক প্রোডাক্ট হয়ে গেছে, অটোমোটিভ ইন্ডাস্ট্রিটাই টেকের দিকে চলে গেছে সবকিছু। এন্ড আমি এটা নিয়ে একটা পোস্ট করছিলাম, বুঝছেন? মোটামুটি ভালোই রিচ হয়েছিল, মোটামুটি ভাইরাল হয়েছিল আর কি, এটাকে বলে। আমার গাজীপুর নিয়ে গেছিলাম, বুঝছেন? এইটাই বক্সিটাই 2018-19 মনে হয় এটা, মোস্ট প্রবাবলি, আমি এক্সাক্টলি জানি না। মানে আমার মনে হয় 500 টাকার তেলও খায় নাই, চালাইছি প্রায় কয় ঘন্টা আমি ভুলে গেছি। আমার ওই পোস্টের ক্যাপশনে লেখা আছে, দেখা তো যেতেছে 21.5 কিলো চলতেছে মনে হয়, মানে পার লিটার সম্ভবত, আমি যদি ভুল না করি। না টেম্পারেচার মোস্ট প্রবাবলি উপর একটা টেম্পারেচার ভাই 32 ডিগ্রি আউটসাইড। ও আচ্ছা, এটা ইনসাইডে আপনি এসি টেম্পারেচার, কিন্তু এখানে তো দেখা যাওয়ার কথা, কই যেন মাইলেজ দেখা যায়। এটা ট্রিপ। আচ্ছা যাই হোক, এটা এরপরে একদিন আপনাদেরকে দেখাবো। এই যে 11.5 এত বড় একটা গাড়ি যদি 11 দিতে পারে পার লিটারে, ভাই অনেক কিছু। যাই হোক, গাড়ি অনেক আধুনিক হয়ে যেতেছে, গাড়িতে অনেক ফাংশন দিতেছে। আমার গাড়িতে ফোন ধরা যায়, আমারটা একদম খারাপ না, আমার গাড়িতে ফোন ধরা যায় ভাই এখান থেকে। এই যে পার্কিং বাটনে চলে গেছে, বাটন আমার কাছে খুব বিরক্ত লাগে। ও এই যে বাটন, এটা কি হ্যান্ড ব্রেক? আমাদের গাড়ির হ্যান্ড ব্রেক, আর এটা হলো পার্কিং এর এই বাটন দিলে হ্যান্ড ব্রেক কিন্তু পায়ে আছে, ওই যে প্রিমিয়ার এলিয়নের মত, এই যে পায়ে আমি প্রেস করে দিলাম। তাহলে এটার কাজ কি? পার্কিং গিয়ার। ও মানে এখান থেকে একদম পার্কিং এ এক টিপে চলে যাব, যে গিয়ারেই থাক। আর এসি দেখেন, কন্ট্রোল প্যানেলটা দেখেন, এটা দেখে মানুষ কনফিউজড হয়ে থাকবো। এটা শিখতে তো একদিন লাগবে, হ্যাঁ এই আর কি। বাট হাবিজাবি কথা বললাম, অনেকে মনে করতে পারে দুইটা ডাম স্টুপিড ইডিয়ট কি কথাবার্তা কইতাছে। দিস ইজ ফান, দিস ইজ কন্টেন্ট। হ্যাঁ সেটাই, আমরা জাস্ট হঠাৎ করে গাড়িতে উঠলাম, যা যা চোখের মধ্যে পড়লো তা তা দেখাইলাম, আমি চা খাই। টান দেন হালকা, হ্যাঁ ছেড়ে দেন। বাড়ি খায় এখন কলাটা যাইতো আপনার। জায়গা দেখছেন তুষার ভাই? হ্যাঁ, পেছনের সিটগুলো উপরে উঠায় রাখছে। এই সিটগুলো যদি ফেলানো হয়, এই গাড়ির ভিতরে নাকি মোটরসাইকেল ডেলিভারি একটা হইছে, তার মানে এটার মধ্যে একটা বাইক ক্যারি করা যায়। কোন জায়গায় গেলে বাইক নিয়ে গেলে দেখাও যাবে না যে বাইক নিয়ে চলে গেছে মানুষ। প্রচুর মানুষও নেওয়া যায়, আর মানুষ যদি কম যায় তাহলে এই যে জায়গা ভাই ভিতরে ঢুকে দেখেন না, একটা মানুষ বসলে না বোঝা যাবে আসলে জায়গাটা কত বড়। হ্যাঁ, আর আপনার পিছে কিন্তু আমার শুয়ে যাওয়ার জায়গা আছে, এখানে বসে কার্ড খেলা যাবো 4 জনে। ও নাইস, সেটা টাইপের অবস্থা। আদর্শ টুরিং কার নাকি? একদম ভাই, ড্রাইভারের সামনে চালাইবো, এখানে 4 জন বসে পিকনিক পুরা। সেই এরপর অ্যাক্সিডেন্ট করলে যাক আল্লাহ মাফ করুক। কি করতেছিল তারা যখন লাশগুলো এমন আল্লাহ আল্লাহ মাফ করুক ভাই। এই সুন্দর একটা ড্রিঙ্কস দিছে, এটা যে কি আমি বুঝতেছি না, বাট খাইতে মজা লাগতেছে। গুড়ের একটা ব্যাপার পাইতেছি। ড্রিঙ্কসটা অনেক মজার ছিল। তারপর একটা চায়ের ব্রেকও নিছি। তানভীর ভাই ছিল, আমি ছিলাম, তুষার ভাই ছিল, অ্যান্ড 3 জনে কিছুক্ষণ আড্ডা মেরে এবার 6:46 হচ্ছে এখান থেকে বের হয়ে যেতেছি। সামনে হচ্ছে লাভ রোড, অ্যান্ড লাভ রোডে কি আসলে ভালোবাসা পাওয়া যায় কিনা আমি জানি না, বাট লাভ রোডে অনেক রকম অনেক খাওয়া দাওয়া পাওয়া যায়, এটা আমি জানি। লাভ রোডের আশপাশে অনেকগুলা ফাস্টফুড স্ন্যাক্সের দোকান আছে, এটা আমরা সবাই জানি। আসলে ওই দিকটাই স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। লাভ রোডে লাভ না থাকলেও লাভ রোডে খাওয়া দাওয়া পাওয়া যায়, এটাই হলো বড় কথা। লাভ, ভালোবেসে খাওয়া দাওয়া, এই আর কি। এই রোডটার মাথায় গিয়ে বাম পাশে যে পুরো রোডটায়, মানে যে রাস্তাটা একদম স্টেডিয়াম পর্যন্ত মিলে গেছে, ওইটাকে আসলে লাভ রোড বলে। অ্যান্ড এই রোডটা আসলে লাভ রোড কেন, এই রোডটার নাম আপনারা কেউ জানলে জানান তো, যে এই রোডটার নাম লাভ রোড কেন হইলো? একটা রোডের নাম ভালোবাসার রাস্তা। নর্মালি কোনো একটা গাছ যদি থাকে, যেমন নিমতলা, তারপরে বেলতলা, আমতলা, এরকম নাম হয়, বটতলাও হয়, কিন্তু
লাভ রোড হয় এটা জানতাম না। আচ্ছা, এখানে তো ছোটখাটো একটা মেলার মতো বসছে, অনেকগুলো দোকানপাট। লাভ রোডে মিলেছে মেলা, আর এই যে যেগুলো বলতেছিলাম স্ট্রিট ফুড, এখানে কিছু মার্কেট দোকানও আছে। আর ওই সামনের ওই রাস্তাটা আমি অল্প কিছুক্ষণ পাবো অবশ্য। লাভ রোডে ভালোবাসা না পাওয়া গেলেও লাভ রোডে যেটা পাওয়া যায় সেটা হলো ওই যে পেট্রোল। সামনে দেখেন পেট্রোল রেখে দিছে। তবে এই রোডে প্রচুর ছাত্রী বাইক চলাফেরা করে, এটাও সত্যি। আগে দেখতাম এই চিপায় এদিকে প্রেমিক প্রেমিকা বসে থাকতো, তবে এখন বেশিরভাগ ছেলে মেয়ে মানে বন্ধুরা একসাথে আড্ডা দিতে দেখা যায়, গান টান গায়, এইরকম ব্যাপার স্যাপার দেখা যায়। ওই লুকায় প্রেম করার ওই ব্যাপারটা আর এখন নাই। এখন আসলে সবকিছু অনেক ওপেন হয়ে গেছে, ব্যাপারটা এরকম। বাম পাশের লুকিং গ্লাসটা কোনো জায়গায় বাইক রাখলে এটা বাঁকা করতেই হবে। আমি এক জিনিসটা বুঝি না আসলে, বাম পাশের লুকিং গ্লাসটা এইসব আর কেন বাঁকা করতে হবে? এই লুকিং গ্লাসের মধ্যে পায় কি মানুষ? মানে দেখলেই বাঁকা করতে হইব? আচ্ছা, আমি হুটহাট একটু তাড়াহুড়া করে ওই দিক থেকে বের হয়ে গেছি, কারণ হচ্ছে শ্রীমঙ্গল থেকে অভিজিৎ ভাই আসছে। অভিজিৎ ভাইকে তো আপনারা আশা রাখি চিনেন। শ্রীমঙ্গল গেলে বাঁধন ভাই, অভিজিৎ ভাই, অনুপম ভাই, ওনাদের সাথেই বেশিরভাগ সময় ঘোরা হয়। অভিজিৎ ভাই চলে আসছে বাইক ফেরিতে। বলছিলাম যে আমি ওইখানেই যাবো, এরপরে ওনার ওইখানেই যাচ্ছি। চলেন আড্ডা টাড্ডা দিব না একসাথে। এই ভাই, আপনি মোড়টা সাইরা দাঁড়ান ভাই, আপনার জন্য জ্যাম লেগে যেতেছে। দেখেন আপনি একটু ভালো মতো। ওটা মোড়টা আটকায় রাখছে, আবার জিজ্ঞেস করে জ্যাম আমার জন্য লাগতেছে। মেইন রোডে অতটা জ্যাম ছিল না, কিন্তু এই চিপার ভিতরে ঢোকার পরে ভালোই জ্যাম লাগছে। আর এটার জন্য দায়ী কারা এটা তো বুঝতেই পারতেছেন, যে একটা আরো নতুন তৈরি হইতেছে। মোটামুটি কোনো কিছু ভাঙলে বা কিছু হইলেই খুব অল্প সময়ের মধ্যে ঠিক করে ফেলা যায়, তো এই জন্য হুটহাট মানে একদম সেইভাবে এগুলার সংখ্যা বেড়ে যেতেছে। আর একটু ব্রেনলেস টাইপের লোকজনই বেশি এগুলা চালাইতেছে ইদানিং। আগে রিক্সা যারা চালাইতো তারা অনেক শক্তিশালী, অনেক বুদ্ধিমান ছিল, ঠান্ডা মাথায় তারা সারাদিন হ্যান্ডেল করতো নিজেকে। আর এখন খুবই ব্রেনলেস লোকজন চালাইতেছে। দেখেন না, 3 রাস্তার মোড়ে সে দাঁড়ায় আছে, তার জন্য মানুষ ঢুকতে পারতেছে না। তাকে বলার পরে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার জন্য জ্যাম লেগে যেতেছে। মানে এটা সে বুঝেই না, তাহলে বুঝেন সে কতটুকু ব্রেনলেস হইতে পারে। এই হচ্ছে অবস্থা। অবশেষে আমরা 60 ফিট রোডে চলে আসছি। আর একটা জিনিস দেখেন না, 60 ফিট রোড কিন্তু রাতের বেলাও দিনের মতো সুন্দর ঝলমলে আলোওয়ালা। দুই পাশের মার্কেট টার্কেটে সুন্দর আলো, খাবারের দোকানগুলা বা এই যে জিনিসপত্রের দোকান, আর রাস্তায় সুন্দর আলো, গাছের ফাঁক ফোকর দিয়ে সুন্দরভাবে ছায়াটা আলো পড়তেছে। মানে আলো ছায়ার একটা বিশাল খেলাধুলা এখানে আছে। আর এখানে একটা রয়্যাল এনফিল্ডের শোরুমও আছে, কিন্তু কাস্টমার নাই। আচ্ছা যাই হোক, চলেন। অভি ভাই যেহেতু আসছে, বাইক ফেরিতে গিয়ে ওনাকে একটু টাইম দেই। 7টা বাজে এখন ঠিক। আবার এদিক থেকে শেষ করে একটু টুপি চত্বরের দিকেও যাওয়ার ইচ্ছা আছে 8টার দিকে। চলে আসছি আমরা বাইক ফেরিতে। একটা প্লান্টস রাখা এখানে। একটা সময় গাড়িটা এত কিউট, এত সুন্দর লাগতো, বাট কালের সাথে সাথে মানুষের পছন্দ চেঞ্জ হয়। এখন কিরকম যেন একটু গরিবই লাগে। কি অবস্থা অভিজিৎ ভাই, কেমন আছেন? সরি ভাই, একটু লেট হয়েছে। অভিজিৎ ভাই রওনা হয়ে গেছে একটু আগেই, 9টা 6 বাজে। বললাম যে আপনাদের এলাকায় যাবো অল্প কিছুদিনের মধ্যেই। বাইক ফেরির বাইক মোটামুটি কালেকশন অনেকটাই ফাঁকা হয়েছে। ফাঁকা দিয়ে এখন ঘোরা যায়। তবে কালকে আবার শুভ ভাই চলে আসতেছে, আজকে রাতেই চলে আসবে। আশা রাখি আইসে এবার বাইক কালেক্ট করে ফেলবে। অনেকদিন বাইকটাই কিনি না, বাইক কেনা দরকার আসলে। আচ্ছা চলেন আমরা আজকের মতো এখান থেকে বের হয়ে যাই, কারণ আমার এডিটের প্রচণ্ড চাপ আছে। অ্যান্ড রিসেন্ট ভিডিও যারা দেখছেন জানেন তো যে ওয়েডিংয়ের কাজ আবার শুরু করছি। এজন্য হচ্ছে ফটো এডিট, ভিডিও এডিট, বিভিন্ন রকম কাজ আবার চাপটা বাড়তেছে আর কি। তাই আর বাইরে সময় দিতে চাচ্ছি না, এখন বাসায় গিয়ে কাজ করি। সেই প্লাটস দেখি এখনো এখানে। অনুরে বাবারে, আমার দেখি কেউ এখনো লুকিং গ্লাস উল্টাপাল্টা করে নাই এখানে। সেই তো ব্যাপারটা। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন তাহলে আমাদের ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে। আজকের ভিডিও থেকে তাহলে এখানেই বিদায়। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। পেছনের গাড়িটা হুদাই হর্ন দিতেছিল। Chill bro. Check the mic and make sure it sound right, boys.